সংসদ বসবে ৭ তারিখ, বাজেট অধিবেশন। তার আগে আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি? ১ মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো ৮ থেকে 12%। ঠিক ১ মাসের কম সময়ের ভিতরে আবার ৩টা আইটেমে প্রায় ৫ টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় ১৭% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। সেই জায়গায় যদি অব্যাহতভাবে জনগণের উপর এই ধরনের কর এবং দ্রব্যের মূল্য চেপে বসে, আমাদের দেশের জনগণ বাঁচবে কিভাবে? আশ্চর্য! আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে। সংসদ বসবে ৭ তারিখ, বাজেট অধিবেশন। তার আগে আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি? সংসদে আলোচনা করেন, আমরা আলোচনায় অংশ নেই, তারপরে যেটা যৌক্তিক জনগণ দেখবে সেইটাই হবে। জনগণ বুঝতে পারবে সংকট কোথায়, বাস্তবতা কি। এটা না করে এই চালাকি করে মাত্র ৪ দিন আগে এই মূল্যগুলা বৃদ্ধি করা হচ্ছে কেন? এই অবস্থায় কি আমরা চুপ থাকবো? খতমে খাজেগান পাঠ করব? না, এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আগামীকালই সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাল্লাহ আমরা কর্মসূচি পালন করব। এই কর্মসূচি কোনো দলের নয়, এটি 18 কোটি মানুষের। আমরা দলের জন্য দাবি নিয়ে আসবো না রাস্তায়, আমরা জনগণের জন্য দাবি নিয়ে রাস্তায় আসবো ইনশাল্লাহ। আজকেও সংসদে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। তো সরকারি পক্ষের একজন দায়িত্বশীল ব্যক্তি অনুরোধ করলেন যে আমরা যেন একটু সহনীয় অবস্থায় কর্মসূচি পালন করি। আমাদেরকে যদি আপনারা কর্মসূচি পালনে বাধ্য না করেন, সহনীয় কেন, আমরা কোনো কর্মসূচি পালন করব না। কিন্তু যদি বাধ্য করেন তাহলে সহনীয় বলে আমাদের ডিকশনারিতে কোনো শব্দ নাই। যা প্রয়োজন তা করা হবে ইনশাআল্লাহ। আমরা লড়ে যাব, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব। আমরা দমব না, আমরা থামব না। দুনিয়ার কিছু কিছু অঞ্চল এবং দেশ আছে যেখানে ঈদ কোন দিন আসে আর কোন দিন যায় তারা টের পায় না, বরঞ্চ তাদের চোখ থেকে পানির ফুটা নয় রক্তের ফুটা ঝরে। তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন। ঈদের দিন তাদের মুখে এক টুকরা শুকনো রুটি উঠে কিনা সেইটা নিয়েও সন্দেহ আছে। আমরা মানুষ হিসাবে তাদেরকে কতটুকু উপলব্ধি করি আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু তারা আমাদের অংশ, তারা মানবতার অংশ। বিশেষ করে গাজা, ফিলিস্তিন, লেবানন, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, মিশর, তিউনিসিয়া, এই অঞ্চল জুড়েই এরকম একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। তার উপর 2.5 মাস আগে ইরানের উপর চাপিয়ে দেওয়া একটা যুদ্ধ, সেই যুদ্ধ আজকে গোটা বিশ্বকে অস্থির করে তুলেছে। এই যুদ্ধের প্রভাব আমাদের দেশের উপরে এসে পড়েছিল। আমরা দেখেছি সুয়েজ খাল, এরপর নিয়ন্ত্রণ নিয়ে যে অবস্থা তৈরি হয়েছিল, হরমুজ প্রণালীর যে অবস্থা তৈরি হয়েছিল, যার কারণে বাংলাদেশের জাহাজগুলো আটকা পড়ে গিয়েছিল। ইরান হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করেছিল। আমেরিকা এটা বদলানোর চেষ্টা করে সফল হয়নি, ব্যর্থ হয়েছিল। সেই দিন বাংলাদেশ সরকার ইরানের পাশে দাঁড়াতে পারেনি। যে 2-1টা দেশ দাঁড়িয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে ইরান তাদের জাহাজগুলো ছেড়ে দিয়েছিল। আমরা ছাড়া পাইনি, আমরা আটকা পড়ে গেছিলাম। দেশে সংকট তৈরি হলো, ভয়াবহ সংকট। এই জ্বালানি সংকটের সময় আমরা লক্ষ্য করেছি একটা ফুয়েল পাম্প গিরে কিলোমিটারের পর কিলোমিটার সারি সারি গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, সারা দিন চলে যাচ্ছে।
19 ঘন্টা 20 ঘন্টা, নিচের দিকে 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে কোনো রকম একটু তেলের সন্ধান পাচ্ছে, তাও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ছিল না। গাড়িগুলোর জন্য ছিল 2000 টাকার তেল, আর মোটরসাইকেলগুলোর জন্য ছিল 150 থেকে 500 টাকার তেল। আমরা সংসদে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করলে সরকারি দল প্রথমে কিছু ভয় পেল, তারা আলোচনা করতে দিবে না। এরপরে যখন আমরা শক্ত করে ধরলাম যে কোনো অবস্থাতেই আমরা ছাড় দেব না, আলোচনা হলো, আমরা প্রস্তাব দিলাম যে এই সমস্যাটা বাংলাদেশ সরকারের তৈরি নয়, এটি মূলত যুদ্ধের কারণে হয়েছে, এটি একটি বৈশ্বিক ব্যাপার, গ্লোবাল ম্যাটার। এই ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করতে চাই, আমাদের দায় আছে, জনগণ আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, সরকার আপনারা গঠন করেছেন, কিন্তু আমরা আমাদের যে সমস্ত এলাকা